ওয়েলকাম ব্রিলিয়েন্ট মাইন্ডস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে, যেটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল বিজ্ঞানী হ্যান্স বেথ এবং জন ভ্যান ভ্লেক, এবং কোয়াইট অবভিয়াস তারা ফিজিসিস্ট ছিল। এখন যারা কেমিস্ট্রি পড়ে অথবা ফিজিক্স পড়ে তাদের সবার জন্যই এই থিওরিটা লাগে, এবং বিশেষ করে আমরা যারা ছোট এইচএসসি তাদের জন্য তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ আমাদের বইয়ে এই টপিকটা আছে এবং আমাদের পরীক্ষায় এটা বিষয়ে লিখতে হয়, এবং অনেকেই না জেনে লিখে, অনেক কিছু না বুঝে লিখে। তো আজকের ভিডিওতে আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করব, ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্লিয়ার করার চেষ্টা করব। এখন প্রথম কথা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি কী বা কেন, এবং আমরা এটা পড়বই বা কেন। ইউসি, তুমি যদি দেখো যে থিওরি আমরা কেন পড়ি, সেটা তো তুমি চারপাশে একটা ফেনোমেনা দেখলে এবং ওইটা যে কেন হচ্ছে তুমি চাচ্ছ সেটা ব্যাখ্যা করতে, যে এটা কেন হচ্ছে। তো ন্যাচারালি কি হয়, আমরা একটা লজিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে আসি যেইটা মেক সেন্স করবে যে হ্যাঁ এই জন্য বা এই কারণে এই জিনিসটা হচ্ছে। দ্যাটস হোয়াট থিওরি ডাজ। সেম কেস আমরা যখন কেমিস্ট্রিতে বা আমরা যে কোনো জায়গায় যখন একটা জটিল যৌগ অবজার্ভ করি, তার বর্ণ, তার ম্যাগনেটিজম, এই যে এইসব প্রপার্টি, এইটা কিভাবে এরকম হচ্ছে, এইটা ব্যাখ্যা করার জন্য আমরা সময় সময় অনেক থিওরি আনছি। তার মধ্যে একটা ক্রিস্টাল ফিল্ড থিওরি, এবং এই থিওরিটা যথেষ্ট সাকসেসফুল প্রাইমারি লেভেলে কমপ্লেক্স কম্পাউন্ডগুলা ব্যাখ্যা করার জন্য, তাদের প্রপার্টিসগুলো ব্যাখ্যা করার জন্য। তবে এটা যে একদম অ্যাকুরেট এমন না। এরপরেও আছে লিগ্যান্ড ফিল্ড থিওরি, সেগুলা অন্যান্যর জন্য মানে আরেকটু বেশি উপরে। তো এইটাও ভুল না, বা এটা একদম অ্যাকুরেট এমনও না। তো প্রাইমারি লেভেলে আমরা এটা পড়ব। তো এই ছিল ক্রিস্টাল ফিল্ড থিওরি আসলে কি। মেইনলি এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের প্রপার্টিজ ব্যাখ্যা করতে সক্ষম হয় এবং এটার আচরণ ব্যাখ্যা করতে সক্ষম হয়। তো বিজ্ঞানী হ্যান্স বেথ এবং জন ভ্যান ভ্লেক এটা কিভাবে চিন্তা করছিল, তারা একটা অ্যাজাম্পশন করছিল, উই উইল কনসিডার অল লিগ্যান্ডস টু বি পয়েন্ট নেগেটিভ চার্জ। অর্থাৎ তোমার কাছে যত লিগ্যান্ড থাকবে সবাইকে তুমি পয়েন্ট নেগেটিভ চার্জ ধরবা, কারণ তারা কি করে, তাদের মুক্ত জোর ইলেকট্রন সাপ্লাই করে কাকে, কেন্দ্রীয় পরমাণুকে। এখন আমাদের একটু বোঝা লাগবে যে আমরা তো জানি অরবিটাল দুই রকম, একটা হচ্ছে এক্সিয়াল অরবিটালস, আরেকটা হচ্ছে নন এক্সিয়াল অরবিটালস। শুনতে একটু কঠিন লাগতে পারে, বাট এটা সিম্পলি যদি তুমি দেখো তাহলে এক্সিয়াল অরবিটাল কি, যেইগুলা এক্সিস বরাবর অবস্থান করে, যেমন ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তুমি যদি চিন্তা করে দেখো, এটা শুধু ডি জেড স্কোয়ার এক্স জেড জেড অ্যাক্সিস বরাবর বিলং করে, এবং ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বিলং করে। বাকি ডি এক্স স্কোয়ার ওয়াই ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এগুলো হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মধ্যবর্তী স্থানে বিলং করে। তো এইগুলো জাস্ট ছিল। এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন ডি অরবিটালসগুলো নিয়ে অবসেস, রাইট? এখন তুমি যদি দেখো যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো কিভাবে গঠন হয়, সেক্ষেত্রে তুমি দেখবা যে কেন্দ্রীয় পরমাণুর ডি অরবিটালগুলোতে লিগ্যান্ডগুলো তাদের ইলেকট্রন সাপ্লাই করে, এবং তারা সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে তারা যৌগ গঠন করে। এই জন্য আমরা ডি অরবিটালগুলো নিয়ে চিন্তা করছি। এখন তারা কিভাবে চিন্তা করছিল, তারা প্রথমে একটা হাইপোথেটিক্যাল স্ফিয়ার কল্পনা করছিল। কিভাবে, কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকবে যেটা আমাদের কেন্দ্রীয় পরমাণু, এবং তার ত্রিমাত্রিক অবস্থানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস মানে 3D স্পেসে লিগ্যান্ডগুলো সম্পূর্ণভাবে স্ফিয়ার আকৃতির সুষমভাবে থাকবে। এইটা ইম্পর্টেন্ট, যে ত্রিমাত্রিক স্থানে
কেন্দ্রীয় পরমাণুর চারপাশে সুষমভাবে লিগ্যান্ডগুলো এক্সিস্ট করবে। ফলে কি হবে, এই যে কেন্দ্রীয় পরমাণুর 3D স্পেসে যতগুলো অরবিটাল ছিল, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, জেড এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, যদি এভাবে চিন্তা করি, যদি আকারটা ভালো না, সবগুলো অরবিটালে লিগ্যান্ডগুলোর রিপালশন ফোর্স সেম, এবং তার জন্য তাদের মধ্যে যে শক্তি ডিফারেন্স এইটাও সেম। যদি আমরা এনার্জি ডায়াগ্রামে চিন্তা করি, তাহলে তুমি দেখো যে ইনিশিয়ালি অরবিটালগুলোর শক্তি মাত্রা এই লেভেলে ছিল। ডিউ টু রিপালশন ফোর্স অফ লিগ্যান্ডস, প্রতিটা অরবিটালে সমানভাবে বিকর্ষণ মাত্রার জন্য তাদের অরবিটালগুলোতে পোটেনশিয়াল ফোর্স, পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেছে, এবং সমানভাবে বেড়ে তারা জাম্প করছে এনার্জি গ্রাফ ডায়াগ্রামে। এবং এই যে এদের শক্তিমাত্রা বেড়ে গেল অরবিটালগুলোর, এই অবস্থাটাকে তারা ব্যাখ্যা করছে নন ডিজেনারেট অবস্থা হিসেবে। তো পূর্বে যখন শক্তিমাত্রা এরকম ছিল, তারা এটাকে বলছিল ডিজেনারেট অবস্থা, এবং পরে যখন রিপালশনের জন্য তাদের শক্তিমাত্রা বেড়ে গেল অরবিটালগুলোতে, তখন তাকে বলা হলো নন ডিজেনারেট অবস্থা। ক্লিয়ার? এই পর্যন্ত তারা হাইপোথেটিক্যালি কল্পনা করছিল। এখন আমরা একটা জিনিস দেখব যে ভিন্ন ভিন্ন যৌগের জন্য কিভাবে এই থিওরিটা কাজে লাগে, অর্থাৎ ভিন্ন ভিন্ন আকৃতি। প্রথমে আমরা দেখব যে ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডস, অর্থাৎ অষ্টতলকীয় যাদের আকৃতি, যেমন FeCN6 4- FeH2O6 2+, ঠিক আছে, এবং তৃতীয়টা, অর্থাৎ অক্টাহেড্রাল অষ্টতলকীয়, এই আকারটা কখন হবে? তোমরা জানো যে টোটাল লিগ্যান্ডস 6টা হলে তাদের আকার মেইনলি অষ্টতলকীয় হয়। এখন যদি একটা কমপ্লেক্স কম্পাউন্ডের আকার অষ্টতলকীয় হয়, সেই ক্ষেত্রে তার অরবিটালগুলোর এনার্জি লেভেল কিভাবে চেঞ্জ হয় আমরা সেটা দেখি একটু। এখানে আমাদের কাছে একটা অক্টাহেড্রাল যৌগ আছে, যার কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এবং চারপাশে দেখো অক্টাহেড্রাল শেপের 8টা কোণাতে, 6টা কোণাতে 6টা লিগ্যান্ড আছে, যার জন্য এদের শেপ অক্টাহেড্রাল হয়েছে। এবার তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করো, তাহলে দেখবা এই যে লিগ্যান্ডগুলা, তাই না, এরা নিউক্লিয়াসের এক্সিস বরাবর আছে। চিন্তা করো, এটা যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, দেখো এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। এখন এই আর্গুমেন্টটাই তারা টানছিল, যদি লিগ্যান্ডগুলা এক্সিস বরাবর থাকে, লজিক কি বলে, এক্সিস বরাবর যেই অরবিটালগুলো ছিল তাদের সেখানে রিপালশন বেশি হবে রাদার দেন নন এক্সিয়াল অরবিটালস, রাইট? যদি এখানে তুমি নন এক্সিয়াল একটা অরবিটাল কল্পনা করো, সেক্ষেত্রে এই লিগ্যান্ডটা নন এক্সিয়ালকে ওই লেভেলে রিপালশন দিবে না যেই লেভেলের রিপালশন এই এক্সিস বরাবর অরবিটালসগুলোতে দিচ্ছে। এখানে একটা কনক্লুশন আনতে পারি আমরা যে অক্টাহেড্রাল যৌগগুলোর ক্ষেত্রে এক্সিয়াল অরবিটালগুলো বেশি রিপালশন ফিল করে। ফর দ্যাট এক্সিয়াল অরবিটালগুলোর শক্তিমাত্রা নন এক্সিয়াল অরবিটালগুলোর চেয়ে বেশি হবে। এখন এটাই যদি আমরা এনার্জি লেভেল ডায়াগ্রামে দেখি, তাহলে
যদি অরবিটালগুলোতে হাইপোথেটিক্যাল স্ফিয়ার তুলনায় মানে হিসেবে লিগ্যান্ডগুলো সব অরবিটালে সমানভাবে রিপালশন দিত, সেই ক্ষেত্রে এনার্জি লেভেল এইভাবে বেড়ে যেত এবং সমানভাবে বেড়ে যেত, সব অরবিটালগুলো সমান শক্তি হতো। কিন্তু অক্টাহেড্রাল যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্সিয়াল পজিশনে বেশি রিপালশন। সেই ক্ষেত্রে লজিক কি বলে? সেই ক্ষেত্রে লজিক বলে যে এক্সিয়াল পজিশনের অরবিটালগুলা অধিক শক্তি প্রাপ্ত হবে, ফলে কি হবে, সেখানে একটা এনার্জি স্প্লিট করবে এবং এক্সিয়াল পজিশনের শক্তিমাত্রা বেড়ে উপরে চলে যাবে এবং নন এক্সিয়ালের শক্তিমাত্রা তুলনামূলক কম হবে। তবে খেয়াল রাখতে হবে যে এই যে নন এক্সিয়ালের শক্তিমাত্রা সেটা কিন্তু ডিজেনারেট শক্তিমাত্রার চেয়েও অলওয়েজ বেশি। কারণ রিপালশন কম তার মানে এটা নয় যে রিপালশন নাই, রিপালশন আছে, ফলে শক্তিমাত্রা বাড়ছে ডিজেনারেট অবস্থা থেকে। কিন্তু নন ডিজেনারেট অবস্থায় যখন সবার শক্তি সমান ছিল সেটা থেকে একটু কম, কারণ তখন সব অরবিটালে সমান রিপালশন ছিল, তাই সবার শক্তিমাত্রা সমান ছিল। এখন এক্সিয়াল পজিশনে রিপালশন বেশি এবং নন এক্সিয়ালে একটু কম, যার জন্য তার শক্তিমাত্রা কম এবং এক্সিয়ালগুলার শক্তিমাত্রা বেশি হয়ে গেছে। এবং এই যে এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ ফলাফল, ঠিক আছে। এবং এই যে এই নন এক্সিয়ালের অরবিটালগুলোকে বলা হয় ইজি এবং এক্সিয়ালগুলোকে ইজি এবং নন এক্সিয়ালগুলোকে T2G অরবিটাল বলা হয়। তো এটা ছিল অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। এখন প্রশ্ন আসতে পারে যে টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি এই এক্সিয়াল পজিশনে অরবিটালগুলোতে রিপালশন বেশি হবে নাকি, মানে এটা এই যে স্প্লিটটা, এই স্প্লিটটা কি সবসময় এক্সিয়াল পজিশনে বেশি হয়? এক্সিয়াল পজিশনের অরবিটালগুলোর শক্তিমাত্রা কি সবসময় বেশি হয়? উত্তর হচ্ছে না। এখন এইচএসসির বই আমরা পড়ি শুধু যে এক্সিয়াল পজিশনের অরবিটালগুলোর শক্তিমাত্রা বেড়ে যায়, ঠিক আছে, কিন্তু এটা সত্যি না। কোন ক্ষেত্রে সত্যি না? আমরা যদি চিন্তা করি যে ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ড, যেখানে লিগ্যান্ড নাম্বার 4, 4টা লিগ্যান্ড নিয়ে থাকে, তুমি এই গঠনটা একটু চিন্তা করো। এখানে দেখতে পারবা যে এই যে লিগ্যান্ডগুলা, সে এক্সিয়াল পজিশনের মধ্যবর্তী স্থান থেকে রিপালশন দিচ্ছে। ফলে কি হবে? ফলে নন এক্সিয়াল পজিশনে যতগুলো অরবিটাল ছিল তাদের রিপালশন বেশি হবে এবং এক্সিয়ালে তুলনামূলক কম হবে, যার জন্য নন এক্সিয়াল অরবিটালগুলোর শক্তিমাত্রা বেড়ে যাবে এবং এক্সিয়াল পজিশনের অরবিটালগুলোর শক্তিমাত্রা কম হবে। যদি আমরা সেম জিনিস যদি এনার্জি ডায়াগ্রামে দেখি, তাহলে নন ডিজেনারেট অবস্থা থেকে স্প্লিট করে নন এক্সিয়ালগুলোর শক্তিমাত্রা বেড়ে যাবে এবং এক্সিয়ালগুলোর শক্তিমাত্রা কম থাকবে। এই ছিল ক্রিস্টাফেল থিওরি এর মূল কথা। এখন এখান থেকে হচ্ছে এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলোর বিভিন্ন প্রপার্টিজ ব্যাখ্যা করা যায়। তো এই ছিল ক্রিস্টাফেল থিওরি। এরপর এইটা মানে এই যে ফলাফল, এই যে তাদের অরবিটালগুলো স্প্লিট করলো, এইগুলোর মাধ্যমে কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ডের প্রপার্টিজগুলো ব্যাখ্যা করা যায় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। তো আজকের মতো
এতটুকুই।